ওকে, আমাদের ক্লাসের নাম হচ্ছে মিউজিক প্রোডাকশন উইথ FL স্টুডিও অ্যান্ড বেসিক অডিও ইঞ্জিনিয়ারিং। তো আমার ফোকাসটা থাকবে হচ্ছে অডিও ইঞ্জিনিয়ারিং এর উপরে। আর মিউজিক প্রোডাকশনটা শেখাচ্ছি এই কারণে যে মিউজিক প্রোডাকশন ছাড়া আসলে অডিও ইঞ্জিনিয়ারিং ওইভাবে শেখা যায় না। কারণ তুমি যদি ডটা না শিখো, মানে যে প্ল্যাটফর্মে তুমি কাজ করবে ওইটার সম্পর্কে যদি ধারণা না আসে, তাহলে তুমি অডিও ইঞ্জিনিয়ারিংটা পারবে না। তো সেই কারণেই মিউজিক প্রোডাকশনের উপরেও আমি শর্ট একটা আলোচনা করবো। তো যাই হোক, আমার তো সবাই মনে ছিল আমি রাফি, সরবেন্দ্র সাউন্ড ইঞ্জিনিয়ার। যাই হোক, সবাইকে আমি মোটামুটি চিনি, তো পরিচয়ের জন্য নিলাম না। আচ্ছা, মিউজিক প্রোডাকশন শুরু করতে যাই তাহলে আমাদের আগে জানতে হচ্ছে মিউজিক প্রোডাকশন হিস্টোরি। তো আগেকার যুগে মানে যখন গ্রামোফোনে আমরা গান শুনতাম, তখন গানটা রেকর্ড করা হতো গ্রামোফোনের মতোই, একই ধরনের একটা যন্ত্র, যিনি গ্রামোফোন বানাইছেন তারই আবিষ্কার করা, ওইটাতেই গান রেকর্ড করা হতো এবং ওইখানে সমবেত সবাই মিলে বাজাতো, একটা ডিভাইসে রেকর্ড করা হতো। তো তারপরে আসলো হচ্ছে রিল মেশিন, বা এরকম দুটো টেপ থাকতো, এক টেপে রেকর্ড করা হতো, আরেক টেপে এভাবে রাইট করা হতো, যেভাবে ওটা অনেকদিন চললো। চলার পরে তখন মাল্টি ট্র্যাক রেকর্ডিং এর একটা চিন্তা ভাবনা আসলো। সাপোজ ধরা যাক যে ড্রাম বাজাচ্ছি, ড্রামের একটা স্নেয়ার আলাদা, তারপর কিক আলাদা, হাই হ্যাট আলাদা, আবার ভোকাল আলাদা, এগুলো আলাদা আলাদা ভাবে নিলে হয় কি যে রেকর্ডিং কোয়ালিটি অনেক ভালো হয়। এবং ততদিনে স্টেরিও রেকর্ডিং এর একটা ধারণা আসলো যে দুই গানে আলাদা আলাদা ভাবে রেকর্ডিংটা কত সুন্দর করা যায়, তার সাথে ইফেক্ট আসলো, ডিলে, রিভার্ব, এরকম কিছু ইফেক্ট আসলো। তো তখন চিন্তা করা হলো যে মাল্টি ট্র্যাক রেকর্ডিং। তো মাল্টি ট্র্যাক রেকর্ডিং করার জন্য যে যন্ত্রটা ছিল সেটার নাম বলা হচ্ছে 2 ইঞ্চি টেপ। 2 ইঞ্চি টেপ, এটাতে একসাথে 16টা বা পরবর্তীতে 24টা চ্যানেলে রেকর্ড করা যেত একই সাথে। তো এটা ছিল একটা এরকম যে দুই সাইডে দুইটা রিল মেশিন, টেপ আর সরি, দুই সাইডে দুইটা এরকম টেপ, আর উপরে একটা লিস্ট, এখানে ট্র্যাকের এরকম বিভিন্ন ঘর আছে। আর যে ঘরগুলোতে রেকর্ড হতো সেখানে একটা ছোট লাইট থাকতো, লাইটগুলোতে আলো জ্বলতো। আর এখানে একটা ভিউ মিটার ছিল, যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বাইরে যেরকম তুমি তো ভোল্ট মিটার সম্পর্কে অবগত আছো। তো এটাতে ওই একই বিষয়, শুধু ভলিউম বাড়ানো কমানো ওটা নির্দেশ করতো। তো প্রত্যেকটাতে এরকম ভিউ মিটার থাকতো। আর এটার সাথে এরকম একটা প্যানেল থাকতো, অনেকগুলো বাটন থাকতো। এই সাইড থেকে তখন টেপটা যেত এদিকে, তারপরে এই প্যানেলের ভিতর দিয়ে এখানে আবার টেপটা জয়েন হতো। এই প্যানেলটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে অনেক সময় রেকর্ডিং এর সময় গান টান ভুল হয় বা ভুল ইয়েতে আসে, ওইগুলো ঠিক করার জন্য তখন একদম অ্যানালগ সিস্টেম, ডিজিটাল আমরা যেরকম ডিলিট চাপলে ডিলিট হয়ে যায়, ওইগুলো ছিল না। তখন ছিল হচ্ছে একটা ব্লেড আর একটা হচ্ছে পেন্সিল। ধরা যাবে এখান থেকে এই পর্যন্ত ভুল হয়েছে, মানে এক জায়গায় দেওয়াটা ভুল হয়েছে বোতামটা, তো এটা এভাবে ঘোরানো হতো, ঘুরে ঘুরে আস্তে আস্তে ঘুরে ঘুরে ওই পর্যন্ত আনা হতো। কোনখানে ভুল হয়েছে, কোনখানে ভুল ছিল, সেখানে পেন দিয়ে এরকম করে একটা মার্ক করলাম, মার্ক করার পরে কোন পর্যন্ত ভুল হয়েছে ওই পর্যন্ত আবার মার্ক করলাম। এইটার উপরে টেপটা নিয়ে আসা হতো, ওই ইয়েটা ফিতাটা নিয়ে আসার পরে এখানে এরকম মার্ক করা হতো, তারপরে এখানে মার্ক করা হতো, করার পরে ব্লেড দিয়ে ক্রস করে কাটা হতো। এইভাবে কেটে ওইটুকু বাদ দিয়ে অনেক পরিশ্রম সাধ্য ছিল এবং অনেক ব্যয়বহুলও ছিল, আর বুদ্ধি ছিল না। কারণ আমি ধরা যাচ্ছে গিটারের সাথে ভোকাল দিচ্ছি, গিটারটা আমার ঠিক আছে কিন্তু ভোকালে ভুল হলো, তো কিন্তু দুইটা কাটলে গিটার একদম সাইলেন্ট চলে আসে, যে এখান থেকে এখানে এরকম হুট করে চলে আসলো। এইভাবে অনেক সমস্যা ছিল। আর তখনকার স্টুডিওগুলো তো অনেক কস্টলি ছিল। ওই টাইমে একটা স্টুডিও মোটামুটি নর্মাল কোয়ালিটির একটা স্টুডিও সেটআপ থেকে 5 থেকে 6 লক্ষ ডলার, তার মানে 4-5 কোটি টাকার মতো লেগে যেত। পরবর্তীতে যখন কম্পিউটার আসলো তখন চিন্তা করা হলো যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে এই যে এরকম একটা বার্ডেন এইটা কিভাবে লাঘব করা যায়।
তো সেইখান থেকে আর কি ডিজিটাল অডিও রেকর্ডিং বা ডিজিটাল অডিও এডিটিং বা যাই বলো না কেন ওইটার ধারণা শুরু হলো। ওটা শুরু হলো 1987-এ, স্টেইনবার্গ কিউবেজ আসলো তখন। তারপর ওই একই টাইমে লজিক আরেকটা নাম দিয়ে পুরাতন ভার্সন লজিক প্রো এক্স, তারপর প্রো টুলস এগুলো আসলো। এখান থেকে মানে ডয়ের যাত্রাটা শুরু হলো যে আমরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমাদের মিউজিকের কাজগুলো করতে পারি বা এডিটিং এগুলো করতে পারি। তো ড মানে হচ্ছে ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন। যেখানে অডিওর কাজগুলো ডিজিটালি করা হবে। বর্তমানে বাজারে প্রায় 30 থেকে 32টা ড প্রচলিত। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লজিক, প্রো টুলস, তারপর এফএল স্টুডিও 1 ইত্যাদি ইত্যাদি। তো ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশনের সুবিধা হলো এটাতে একসাথে একটা ভার্চুয়াল মিক্সিং প্যানেল দেখতে পাচ্ছি আমরা। আমরা তো কনসার্টে কখনো দেখছি কি দুটো বক্সের সামনে একটা মিক্সার প্যানেল নিয়ে সবাই একটা লোক বসে, মানে যে সাউন্ড ইঞ্জিনিয়ার। তো তার কাজের জন্য এরকম একটা মিক্সার প্যানেল থাকে যেখানে ভলিউম আপ ডাউন সহ বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়, ওটা আমরা ভার্চুয়ালি পাচ্ছি। তার সাথে মাল্টি ট্র্যাকের জন্য আলাদা আলাদা ঘর আছে, মানে এক জায়গায় হয়তো ভোকাল দিলাম, এক জায়গায় গিটার দিলাম, ড্রামস দিলাম, এরকম মাল্টি ট্র্যাকের জন্য অপশন আছে এবং প্রত্যেকটা ট্র্যাকের জন্য আলাদা আলাদা ভাবে মিক্সিং করা যায়। পরবর্তীতে আরো সুবিধা হলো যে সিনথেসাইজার, মানে আমরা কিবোর্ড দিয়ে যেগুলো বাজাই, ধরা যায় যে কিবোর্ডে পিয়ানো বাজে, শুধু একটা পিয়ানো, আবার গিটার বাজে, ওইগুলোই মানে একটা কিবোর্ড দিয়ে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট কম্পিউটারে নিয়ে আসা হলো, যেগুলোকে বলা হয়েছে ভিএসটি বা ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট। আমরা কম্পিউটারের মাধ্যমে এখন কিবোর্ড বাজাতে পারি, গিটার বাজাতে পারি, ড্রামস বাজাতে পারি। ক্ষেত্রে আমাদের গিটার মানে অরিজিনাল গিটার, পিয়ানো এগুলো আমার কেনার প্রয়োজন পড়ে না এবং এখানে খরচও অনেক কম পড়ে। একটা ডয়ের দাম এখন বর্তমানে $400 থেকে $500 মতো। এটা অনেকটাই কম, অনেক কম। কোথায় 4 লক্ষ থেকে 5 লক্ষ ছিল, এখন $400 থেকে $500 ভিতরে আমরা মিউজিকের কাজগুলো করতে পারছি। আমি যেটাতে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে যে এফএল স্টুডিও এই কারণে গুরুত্ব দিব যে এফএল স্টুডিওতে আমি দেখাই অন্যান্য ডতে হয় কি যে আমাদের একটা কিবোর্ড লাগে, কিবোর্ডে বাজালে তারপর ওই ডট থেকে সাউন্ড আসে। কিন্তু এফএল স্টুডিওতে মজা হচ্ছে যে এখানে 2 অক্টেভের একটা কিবোর্ড আমরা পিসি দিয়ে বাজাতে পারি। এই কারণে যারা কিবোর্ড অ্যাফোর্ড করতে পারে না তারা কিন্তু এটা দিয়ে অনেকখানি মিউজিকটা কাজ কাভার করতে পারে। আর তাছাড়া এফএল এর ইন্টারফেসটা অনেক সহজ এবং পিয়ানোটা অনেক চমৎকার, যে কারণে আমরা মিউজিকটা আগাতে বা স্কোর করতে এফএল এর মানে বিকল্প খুবই কম। তো সে কারণে আমরা এফএল এর বেশি গুরুত্ব দিব এবং পরবর্তীতে যখন আমরা সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখবো তখন কিছু কিছু কাজ আমরা স্টুডিও 1 এ করব। যাই হোক, দেখি ডিজিটাল অডিও কিভাবে কাজ করে। আমরা শব্দের একক তো জানি, হার্টস হচ্ছে একটা কম্পাঙ্ক। হার্টস মানে কম্পাঙ্ক, শব্দ যতটা জোরে হয় কম্পাঙ্ক তত বেশি হয়। হাই নোট গুলোতে যেরকম একটা হচ্ছে লো, তারপর হাই। গলাতে হাত দিলে বুঝতে পারবো, যেরকম করলে এটা কিন্তু আস্তে আস্তে কাঁপবে। আবার জোরে যখন করবো ইয়েতে হাই মানে নিচে উপরের অক্টেভে তখন অনেক জোরে কাঁপবে, এখানে হাত দিলেই বোঝা যায়। ওইগুলো বেস করে হচ্ছে শব্দের কম্পাঙ্ক নির্ধারণ করা হয়। আমার মানুষের শ্রবণ ক্ষমতা সম্ভবত সর্বোচ্চ 20,000 হার্টজ, আর সর্বনিম্ন 20 থেকে 20,000 হার্টজ, ওটাই স্ট্যান্ডার্ড ধরা হয়। তো মাইক্রোফোনটা করে কি যে মাইক্রোফোনের এখানে একটা প্লেট থাকে, ধাতব প্লেট। আমরা যখন সাউন্ড করি ওই প্লেটটা ওইভাবেই ওই একই লেভেলে কাঁপে, ওইখান থেকে মানে শব্দটা ক্যাচ করার চেষ্টা করে মাইক্রোফোন। মাইক্রোফোন থেকে যখন শব্দ যায়, ধরা যায় এটা একটা শব্দ খুবই আস্তে যায়, এই শব্দটা ভালো মতো শোনার জন্য একটা অ্যাম্পলিফায়ারের দরকার হয়। সে কারণে মাইক্রোফোন থেকে অ্যাম্পলিফায়ারের শব্দ যায় যখন অনেক জোরে, এইখান থেকে তারপরে
ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে শব্দ প্রবেশ করে। এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের কাজ হচ্ছে যে অ্যানালগ শব্দটা ডিজিটালে রূপান্তর করা, এবং সেটা কিভাবে করা হয় সেই ব্যাপারে আমরা আসছি। এরপর থেকে এখানে কম্পিউটারে যায়, যেটা ডতে ক্যাচ করে এই শব্দ, এভাবে আমরা ডিজিটালি কাজ করি। রাফি ভাই, ওইটা ডিএসসি এর অ্যাব্রিভিয়েশন কি ডিজিটাল অ্যানালগ কনভার্টার না ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার? ডিজিটাল টু অ্যানালগ। আচ্ছা। ধরা যাক আমি একটা শব্দ বললাম, তোমরা সবাই তো শুনতে পাবে, কিন্তু কম্পিউটারে তো কান নাই, কিভাবে শব্দটা শুনবে? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের কাজ হচ্ছে কম্পিউটারের জন্য শব্দটা তৈরি করা। শব্দ খুব বেশি জোরে যখন হয় বা জোরে বা আস্তে, এটা নির্ধারণ করার নাম হচ্ছে যে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড নির্ধারণ করা হয় মিটারে, হচ্ছে ডিবি, ডেসিবেল। ইঞ্জিনিয়ারিং এ 0 ডিবি বা 0 ডেসিবেল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়। তার উপরে গেলে ওটা হচ্ছে মোর দ্যান, অনেক বেশি গেলে শব্দ ফেটে যায়, শুনতে খারাপ লাগে। আবার অনেক নিচে নামলে আমরা শব্দটা শুনতে পাই না। তো শব্দ এইভাবে ভাগ করার জন্য প্র্যাকটিক্যালি একটা হিসাব করব। তোমরা যারা গান শোনো তারা কি কখনো এমপি3 প্লেয়ার বা মোবাইলে কখনো এই তিনটার মধ্যে কোনো একটা লেখা কি দেখছো? মাঝখানে একটা গান ডাউনলোড দিতে ওয়েবসাইটে দেখা যায় বিটরেট 128 kbps বা 196 320। আচ্ছা, স্যাম্পল রেট হলো 1 সেকেন্ডে, মানে আমরা যখন ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যখন শব্দটা নেয়, শব্দ তো টোটালি আমি তো বুঝলাম যে মাইক্রোফোনে কম্পাঙ্কের উপরে কাটছে ওইভাবে হিসাব করা হয়। তো একটা শব্দ ধরা যায় যে কষায় যেরকম মাংস কাটে, হ্যাঁ, এখান থেকে আমি যদি শব্দ হিসাব করি প্রতি সেকেন্ডে কষায় কত করে এরকম করে কাটলো, একটা কাট মানে হচ্ছে কাটা মানে হচ্ছে যে একটা করে পাঠ নেওয়া, হ্যাঁ, এইভাবে ধরা যায় যে শব্দ গতিশীল যাচ্ছে শব্দ, আর এরকম করে পাঠ নিচ্ছে। তো প্রতি সেকেন্ডে কতবার এইভাবে স্টপিং করে বা এরকম কেটে কেটে পাঠ নেয়, ওইটাকে বলা হয় হচ্ছে স্যাম্পল রেট। ধরা যাক এখানে 44,1 বা 44,100 অর্থ হলো যে 1 সেকেন্ডে একটা শব্দকে 44,100 বার কেটে কেটে পাঠ নেয় কম্পিউটার। আর বিট ডেপথ হলো, আচ্ছা আমি আসছি, এখন ধরা যাক এটার ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 2 3 4 এতে 16 বার কাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 সেকেন্ডে একটা শব্দকে 16 বার পাঠ নিয়েছে স্যাম্পল রেটে, অর্থাৎ এর স্যাম্পল রেট হচ্ছে 16 ভয়েস বাস্ট। আর বিট রেট হিসাব, বিট ডেপথ, হ্যাঁ, বিট ডেপথ হিসাব করা হয় হচ্ছে 2 এর উপরে বিট ডেপথের পরিমাণ, অর্থাৎ ধরা যাক যে একটা 4 বিটের একটা গান, সেটার বিট ডেপথ হচ্ছে 2 এর উপর 4, অর্থাৎ 16। আলহামদুলিল্লাহ।
আমরা তো এমনিতে জানি যে কম্পিউটার যেমন বাইনারি হিসাবে 1 আর 0 এই দুটো থেকেই সবকিছু পাঠ নেয়। সাপোজ ধরা যাক যে লো ভলিউম যেটা সেটার মান ধরলাম 0 আর হাই ভলিউম সেটার মান ধরলাম 1। তো সাউন্ডের ক্ষেত্রে এটা 1 আর 0 এর ভিতরে অনেকগুলো ক্যালকুলেশন করে। অর্থাৎ যে অ্যামপ্লিটিউড যেটা আমি একটু আগে আলোচনা করলাম, একটু আস্তে ভলিউম ধরা যাক এটা স্ট্যান্ডার্ড 0 ডিবি, এটা একটু আস্তে ধরা যাক এখানে হিসাব করলো, তারপর আরেকটু আস্তে এখানে হিসাব করলো, একটু জোরে এখানে হিসাব করলো, জোরে আরেকটু জোরে এখানে হিসাব করলো। এইভাবেই বিট ডেপথটা ক্যালকুলেট করা হয়। একটা 16 বিটের ইয়েতে এই ঘরগুলো থাকে হচ্ছে 16টা। এখানে ধরলাম হচ্ছে x অক্ষ, এখানে ধরলাম y অক্ষ, আর এটা মিডিয়াম স্ট্যান্ডার্ড ধরলাম, এটা হচ্ছে 0 ডিবি। তাহলে এইদিকে আমরা যেটা হিসাব করব প্রতি সেকেন্ডে কতবার কাটলো সেটা হচ্ছে স্যাম্পল রেট। আর এই যে এইখান থেকে যে টানগুলো গেছে এগুলো হলো বিট ডেপথ। এটা হচ্ছে 16 বিটের একটা সাউন্ড, শব্দ যাচ্ছে এবং এভাবে জব করছে। তাহলে এখানে একটা সাউন্ড নিল, একটু বেশি ভলিউম এখানে নিল, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে শব্দ। স্যার বিট ডেপথ আর স্যাম্পল রেট কি দুটাই কি x অ্যাক্সিসে? জি দুটাই কি x অক্ষে বিট ডেপথ আর স্যাম্পল? না, স্যাম্পল রেট হচ্ছে যে সেকেন্ডে কত নিচে অক্ষরটা। হ্যাঁ, এখানে উপরে নিচে তেমন কিছু নাই, কারণ এই যে প্রত্যেকটা টান গেছে, হ্যাঁ এদিক থেকে এইভাবে যে টানগুলো গেছে এগুলো হচ্ছে বিট ডেপথ, আবার খারাপ হতে যেগুলো গেছে সেগুলো হচ্ছে স্যাম্পল রেট। ও আচ্ছা, একটা x অক্ষ একটা y একটা x অক্ষ একটা y অক্ষ। তো এইভাবে নিচে এখানে আমার ভলিউম কমে গেল। আচ্ছা, ধরলাম যে x হচ্ছে যে বিট ডেপথ আর y হচ্ছে স্যাম্পল রেট। এখন এই শব্দটা যখন মার্জ করা হবে ওয়েব ফর্ম হিসেবে কম্পিউটার কিভাবে দেখবে? কম্পিউটার কখনো কিন্তু এই যে কোনাকুনি যে এরকম করে আমরা গ্রাফে এরকম মিলিয়ে দিছি এগুলো কিন্তু মিলাবে না। কম্পিউটার সবসময় সরাসরি হিসেব করবে। অর্থাৎ এখান থেকে এরকম, এখান থেকে আবার সরাসরি গেল এইভাবে গেল, এইভাবে কম্পিউটার একটা শব্দকে মার্জ করবে। এবং শেষে আমরা যে ওয়েব ফর্মটা পাবো সেটা অনেক বেশি নয়েজি এবং প্রায় শোনার অযোগ্য হয়ে যাবে। কারণ কি, এরকম যে 4 কোণা 4 কোণা 4 কোণা হিসাব করছে, এটা স্মুথ না, সে কারণে শব্দটা অনেক বেশি নয়েজি এবং মানে শোনার অযোগ্য বলতে গেলে একদম শোনা যাবে না। তো এইটাকে এখন এই বিট ডেপথ হচ্ছে 16, একটা নরমাল শব্দ মানে স্ট্যান্ডার্ড যেটা সরি এটার বিট ডেপথ হচ্ছে 4, হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড যেটা ধরা হয় সেটা হচ্ছে 16, যেটা প্রায় 2 এর উপর 16 হিসাব করলে দেখা যায় যে ৬৭,০০০ সামথিং, অর্থাৎ এদিকে এই টানটা হচ্ছে ৬৭,০০০ বার। তো যখন টানগুলো আরো কাছাকাছি চলে আসবে তখন কিন্তু শব্দটাও খুব স্মুথ হয়ে যাবে। এখানে আমরা 16টা টানে দেখছি এরকম, এই একই টান যদি ৬৭,০০০ হয়, হ্যাঁ, আর এইদিকে এই 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে যে স্যাম্পল রেট 10, হ্যাঁ, এই জায়গায় যদি ৪৪,১০০ বার এরকম টান হয় তখন কিন্তু এই সূক্ষ্ম পয়েন্ট থেকে এখান থেকে এরকম করে যখন যাবে তখন আমরা পার্থক্যটা দেখতে পাবো না, শব্দটা হবে এইরকম। এবং সেটা মানে এক্সাক্ট আমরা বাইরে যেটা গাচ্ছি বা যে সাউন্ডটা দিচ্ছি একদম সেম আউটপুটটাই দেখাবে। উদাহরণ হিসেবে ওয়েব ফর্মটা দেখাই। এই যে ওয়েব ফর্ম, এটা কিন্তু অনেক স্মুথ। আমি অনেক বেশি জুম করছি দেখে একটু এখানে ফাটা ফাটা লাগছে, কিন্তু আদতে শব্দটা অনেক স্মুথ। তো এইভাবেই আসলে একটা শব্দ ক্যালকুলেট করা হয়
অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে। আর আমরা বিট রেট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে বিট ডেপথ আর স্যাম্পল রেটের গুণফল, অর্থাৎ মানে প্রতি সেকেন্ডে কতটুকু ডাটা খাইলো। মানে আমরা যখন একটা গান রেকর্ড করে দেখি তো যে গানগুলো এত সাইজ খাইছে কম্পিউটারে বা মোবাইলে রেকর্ড করি না কেন, গানের সাইজ এরকম। তো এটা কতখানি ডাটা খাইলো সেটা হচ্ছে বিট ডেপথ ইনটু স্যাম্পল রেটের গুণফল। একটা 16 বিট আর হচ্ছে 44.1 স্যাম্পল রেটের গুণফল হচ্ছে 700 প্লাস সামথিং কেবিপিএস। তো যেগুলো MP3 কনভার্টার বা কনভার্ট করে যখন আমরা 128 এ শুনি MP3 ফরম্যাটে, সেটা হয় কি যে বিট ডেপথ আর স্যাম্পল রেট কমায় দিয়ে সেটা আমাদের শোনায়। তো এই গেল শব্দের বেসিক আলোচনা। বিট রেট আর স্যাম্পল রেট যখন কমে তখন ওই ওয়েভটার কোনো বিট ডেপথ আর স্যাম্পল রেট যখন কমে তখন ওই ওয়েভটার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয়, সূক্ষ্ম কিছু পরিবর্তন হয়, যেটা খুব বেশি কানেকশন হয়। সেটার কারণে কি কোনো নয়েজ আসে বা সেটার কারণে কি কোনো নয়েজ আসে না, কিন্তু শব্দ একটু কাটা কাটা হয় বা কিছু কিছু মানে ইনফরমেশন গ্যাপ হয়। হ্যাঁ, অনেক সূক্ষ্ম কিছু ইয়েতে, যেমন গিটারের হাই পার্ট এগুলো খুব একটা ভালো শোনা যায় না। আমরা যখন একটা এমনিতে ভিডিও, খুব ভালো কোয়ালিটির ভিডিও আমরা যখন ফেসবুকে আপলোড করি, তখন খেয়াল করছো কিনা জানি না, ফেসবুকে হাই পার্টটা অনেকখানি কেটে ফেলে এবং লো পার্টটা একটু বেশি শোনা যায়। হ্যাঁ, আবার স্টেরিও থেকে অনেকটা মনোতেও নিয়ে আসে। এটার কারণ হচ্ছে যে স্টেরিও মানে হচ্ছে দুই চ্যানেলে, অর্থাৎ একই শব্দ এটা যদি 720 হয় বিট ডেপথ আর স্যাম্পল রেটের গুণ, এটা স্টেরিও হলে 1400 সামথিং হবে। সেটা তাহলে কি পুরোনো গানের বিট ডেপথ কম হওয়ার জন্যই সেগুলো শুনতে খারাপ লাগতো? হ্যাঁ, সেগুলো শুনতে খারাপ লাগতো। এই গেল আমাদের অডিও সম্পর্কে বেসিক। আর এক গান শুনতে এক এক রকম শব্দ শুনে। এক এক গান এক এক রকম শব্দ শোনা, ওখানে সব শব্দ তো আর এক হবে না, ওইটা আলাদা থাকবে। পিয়ানো সাউন্ড হ্যাঁ, এক একটা গানের ফ্রিকোয়েন্সি এক এক রকম, সেটা আমরা আরো আলোচনা করবো হচ্ছে ইকুয়ালাইজিং এর। যেদিন আমি ইকুয়ালাইজিং শিখাবো সেদিন আমি এই বিষয়ে আলোচনা করবো। তো এবার একটু প্র্যাকটিক্যালের দিকে যাই। দেখা যাচ্ছে ভালো মতো? যদি কমায় নি, ইন্টারফেসটা একটু বোঝা যাচ্ছে? এটা হলো FL স্টুডিও, যেটাতে আমরা কাজ করব। আমি আগে মেনুগুলো ভালো মতো চিনাই, কারণ হয় কি যে আমরা যখন কাজ করি মেনুগুলো সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকে না। আমরা যদি ইন্টারফেসটা ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। একবারে শুরু থেকে আসি। এখানে ফাইল, এখান থেকে FL স্টুডিও নতুন প্রজেক্ট শুরু করতে পারবো। টেমপ্লেট থেকে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকেও আমরা কাজ করতে পারবো। তারপর ওপেন দিয়ে একটা প্রজেক্ট ফাইল আমরা ওপেন করতে পারবো, যেটা আমরা সেভ করবো সেটা এখান থেকে ওপেন করা যাবে। তারপর সেভ করা, সেভ করা তো আমরা বুঝি, সেভ অ্যাজ নিউ ভার্সন। তারপর ইম্পোর্ট, এখানে মিডি ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবো। এক্সপোর্ট, এখান থেকে আমরা ওয়েভ, MP3, OGG, ফ্ল্যাগ, বিভিন্ন ফরম্যাটে আমরা শব্দগুলো ইম্পোর্ট করতে পারবো। এই যে এখানে দেওয়া আছে বিট ডেপথ, আমাদের গানটা কত বিট ডেপথের হবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। 24 বিট, 16 বিট, 24 বিট, 32 বিট। তারপর রিস্যাম্পলিং কোয়ালিটি, মানে সব করে তারপর স্টার্ট দিলে আমাদের মানে গানটা একটা অডিও ফরম্যাটে এক্সপোর্ট হবে। এটা যে ফরম্যাট সিলেক্ট করবো সেই ফরম্যাটে এক্সপোর্ট হবে। আর এগুলো রিসেন্ট যে প্রজেক্টগুলো কাজ করছি সেগুলোরই লিস্ট। আচ্ছা, তারপর এই থেকে ওই কপি, কাট, পেস্ট, এখান থেকে Ctrl+C, Ctrl+Z এগুলো দিয়েও মানে উইন্ডোজে আমরা যেভাবে MS ওয়ার্ড বা অন্যগুলোতে যেভাবে কাজ করি ওইভাবে করা যাবে। তারপর অ্যাড থেকে এখানে আমরা ইনস্ট্রুমেন্ট নিতে পারবো। সাপোজ ধরা যাক যে আমি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করবো, এটা নিব।
ইফেক্ট চ্যানেল আর ইফেক্ট, ও আমি যেটা বললাম যে একটা মিক্সিং কনসোল দেওয়া হবে প্রত্যেকটা ডতে, এটা হচ্ছে সেই ডয়ের মিক্সিং কনসোল, এটা এখান থেকে আমরা বাইর করতে পারবো, ওটা আসছি। তো ইফেক্ট নেওয়ার সময় এখান থেকে আমরা ইফেক্ট নিব। তো তারপর প্যাটার্ন, এই যে এটা এক একটা প্যাটার্নগুলো চেঞ্জ করার জন্য, নতুন প্যাটার্ন নেওয়ার জন্য এই প্যাটার্ন থেকে নিউ প্যাটার্ন এগুলো। তারপর ভিউ উইন্ডোজে, এই উইন্ডোতে তোমার কি কি অপশন ভিউ করবে, পিয়ানো রোল যদি সিলেক্ট করি তাহলে পিয়ানো রোল আসবে, এই তো। ভিউ গেল। তারপর অপশন থেকে আমরা সিস্টেমের বিভিন্ন সেটিং, যেরকম আমরা যখন কিবোর্ড লাগাবো, মিডি কিবোর্ড লাগাবো, তখন মিডি সেটিং থেকে আমরা কিবোর্ডটা সিলেক্ট করে দিব, এখানে একটা কিবোর্ড আসবে, নতুন কিবোর্ড। তারপর অডিওটা খুব ইম্পর্টেন্ট। আমরা এফএল স্টুডিও সেটআপ দেওয়ার পরে দেখবো যে এটা আছে প্রাইমারি সাউন্ড ড্রাইভার, এবং এটা অনেক ল্যাটেন্সি দেয়। ল্যাটেন্সি হলো এরকম যে আমি ক্লিক করার কতক্ষণ পরে সাউন্ড হচ্ছে, সেটা হচ্ছে ল্যাটেন্সি যত কম হবে আমাদের গান রেকর্ডিং বা মিউজিক তৈরি করা তত ইজি হবে। তো প্রাইমারি সাউন্ড ড্রাইভারের জায়গায় আমরা অসিও ফর অল কিংবা এফএল স্টুডিও অসিও দিব। অসিও ফর অল দিলে ল্যাটেন্সিটা বলবো। আচ্ছা, ল্যাটেন্সি আমি সরাসরি দেখাই। সাপোজ প্রথমে যেটা থাকে প্রাইমারি সাউন্ড ড্রাইভার থাকে, এটাতে আরেকটু ল্যাটেন্সি বাড়ায়, না হলে পার্থক্যটা অতটা বোঝা যাবে না, কিন্তু ওটা কাজ করার সময় ইফেক্ট ফেলবে। রাফ বাফারের লেন্থটা আমি একটু বাড়াই দিই। এই যে আমি যখন একটা বাটন ক্লিক করছি অনেকক্ষণ পরে কিন্তু সাউন্ড হচ্ছে, মানে সাথে সাথে কিন্তু সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে ল্যাটেন্সি। আমরা যদি এই ল্যাটেন্সিতে একটা মিউজিক করি, কাজ কিন্তু ঠিক মতো করতে পারবো না, মানে টিপার অনেকক্ষণ পরে সাউন্ড হচ্ছে, সাথে সাথে হচ্ছে না, এভাবে কাজ করা যাবে না, খুব কষ্টসাধ্য। সেই কারণে আমরা ল্যাটেন্সি কমানোর জন্য আমার অডিও ড্রাইভারটা চেঞ্জ করে নিব। অডিও ড্রাইভার অসিও ফর অল, এটা এফএল স্টুডিও সেটআপ দেওয়ার সাথে সাথে এটা সেটআপ দেওয়া হয়। তো এটা এতদিন ভালো ছিল, আমি পার্সোনালি ইউজ করি এফএল স্টুডিও অসিও, এটা আমার কাছে ভালো লাগে। এটারও ল্যাটেন্সি কম, যে 6 মিলি সেকেন্ড, খুবই কম, মানে ক্লিক করার কতক্ষণ পরে সাউন্ড হবে সেটা হচ্ছে এখানে বাফার লেন্থে হিসাব করা হয়। এটা হচ্ছে 6 মিলি সেকেন্ড, মানে ক্লিক করে 6 মিলি সেকেন্ড পরে সাউন্ডটা হবে সাথে সাথে। আচ্ছা, তারপর এখানে কিছু কিছু অপশন আছে, যে অটো ক্লোজ, ট্রিপল বাফার, মিক্সিং টু বাফার সুইচ, এগুলো আমি নিজেও জানি না টেকনিক্যাল আমি এগুলো ক্লিক করে রাখি সবগুলোই, কারণ আমার তখন সবগুলো সিপিইউ মানে এই ল্যাপটপ হচ্ছে কোর i5, 4টা কোর সাপোর্ট করে। এখানে এগুলো সবগুলো ক্লিক করলে সব কোরগুলোতেই কাজ করে, আর না হলে একটা সিঙ্গেল করে কাজ করে, এগুলো আমাদের কাজ এগুলো অনেক ভারী হয়ে যায়। সে কারণে এগুলো ওপেন করে রাখবো, সেফ ওভারলোড দিব, মাল্টি থ্রেড জেনারেটর প্রসেসিং, মিক্সার প্রসেসিং, আর রিস্যাম্পলিং কোয়ালিটি যত কম দিব তত ফাস্ট হবে, যত বেশি দিব তত স্লো হবে, এই জন্য আমি 2 পয়েন্ট লিনিয়ার দিয়ে রাখি। এই গেল মোটামুটি এই ফাইল অপশনের কাজ। আর এখানে আছে মেট্রোনোম। আমরা অনেকেই জানি মেট্রোনোম কি, মানে নির্দিষ্ট একটা তালে সাউন্ড করে। এই তালের সাথে আমরা গান গাইতে, গান মানে আমাদের মিউজিকটা করতে পারবো। আমাদের টেম্পোটা যখন আমরা কমাবো, মেট্রোনোম তখন আস্তে আস্তে কমবে। ধরা যাক যে আমি টেম্পো হচ্ছে 100 করলাম, 100 বিপিএম। বিপিএম মানে হচ্ছে বিটস পার মিনিট, অর্থাৎ প্রত্যেকটা মিনিটে কতগুলো মোট কতগুলো বিট দিচ্ছে, সেটা হচ্ছে বিপিএম। 100 বিপিএম করলে টেম্পো স্লো হয়ে যাবে, যত কমাবো তত মেট্রোনোম আসতে হবে।
এটা হচ্ছে রেকর্ড করার আগে কাউন্ট ডাউন করা। এটা হচ্ছে ওভারডাব রেকর্ডিং, এটা আমি খুব একটা ইউজ করি না, আমি জানিও না এটার সম্পর্কে। এইদিকে প্লে করা, পজ করা এবং রেকর্ড করা। আর এইটার অর্থ হচ্ছে যে প্যাটার্নে একটা গান ধরা দেখতে আমরা প্যাটার্নে বাজাচ্ছি, হ্যাঁ, প্যাটার্নে বাজাচ্ছি। এটা যখন আমরা, এটা কিন্তু সিঙ্গেল ট্র্যাকের, হ্যাঁ, এটা যখন আমি ডিসিলেক্ট করে দেবো তখন এটা চলে যাবে যে মাল্টি ট্র্যাকে, যে বিভিন্ন রকম ট্র্যাক আছে। এটা হচ্ছে এক ট্র্যাকের এই প্যাটার্ন দিলাম, এটার সাথে আরেকটা প্যাটার্ন দিলাম, নতুন এইখান থেকে প্যাটার্ন খুলে নতুনভাবে এরকম ইয়ে করলাম, করে আরেকটা প্যাটার্ন দিলাম, তখন দুই প্যাটার্ন একসাথে বাজবে। এখানে ডিসিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে প্যাটার্নের কাজ। আর মিডি, মানে মিডি যখন কিবোর্ড লাগাবো তখন এখান থেকে বিভিন্ন কি এর সাথে এগুলো এক একটা ভলিউম বা বিভিন্ন রকম মিক্সার ইয়ের সিলেক্ট করে দেওয়া যায়। তখন কি যদি ঘুরাই আমাদের মিডি কিবোর্ডের, তখন ওইটাও ঘুরে একা একা। আর একটু দেখুন, এটা আমাদের প্লে লিস্টে যে বিভিন্ন ট্র্যাক আমি বললাম, প্লে লিস্টটা দেখার জন্য এখানে ক্লিক করব, ভিউ প্লে লিস্ট। এটা হচ্ছে চ্যানেল র্যাক, প্যাটার্ন যেখান থেকে সিলেক্ট করলাম সেটা শো হাইড করার জন্য চ্যানেল র্যাক। আর এটা হচ্ছে পিয়ানো রোল। পিয়ানো রোল সম্পর্কে আমি নেক্সট ক্লাসে বিশদ আলোচনা করব। তো পিয়ানো রোল কীভাবে আনে সেটা এখান থেকে পিয়ানো রোল আনবো। আর এই যে সাইডে বিভিন্ন রকম সাউন্ডের লুপ দেখতে পাচ্ছি, তারপর প্লাগইনের লিস্ট আছে। তো এই উইন্ডোটা আনা বন্ধ করা, এটার কাজ হচ্ছে এটা। আমাদের মিক্সার প্যানেল এখানে ক্লিক করলে ওপেন করতে পারবো। প্লাগইনসের লিস্ট এখান থেকে ওপেন করতে পারবো। প্লাগইন সম্পর্কেও একদিন আমি বিশদ আলোচনা করব। তো এই তো গেল মোটামুটি। আর প্রত্যেকটা অপশন সম্পর্কে ভালোভাবে জানার জন্য হেল্প অপশন আছে। এখানে আমরা যেটা সার্চ করব সেটা সম্পর্কে বিশদভাবে বলে দিবে। যেমন ওভারড্রাফট সার্চ করলে ওভারড্রাফট সম্পর্কে, ম্যানুয়াল বুক নাকি অনলাইন? ম্যানুয়াল বুক, অনলাইন না অফলাইনে দেওয়া থাকে। এই তো গেল মোটামুটি উইন্ডোর কাজ। আজকে আমরা বেসিক একটা ড্রামস বসানোর কাজ শিখি, নতুন করে ভোকাল চালু করি। এফএল স্টুডিওতে কাজের ধরন এক একজনের এক এক রকম। তো আমি যেভাবে কাজ করি সেটাই এখন দেখাবো। বাজিদ একটা গান ধরো। কেউ কি সিলেক্ট দেখছো? এই হাতুড়ির মতো এটা কিন্তু বাদ গেছে, এই অপশনটা। এটা হচ্ছে গানের বিপিএমটা নির্ধারণ করা যায় এইটার মাধ্যমে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তুমি গাড়িতে থাকো, ইচ্ছে করলে সুইচ টিপে আমরা এটা সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমরা তালটা পেয়ে গেলাম 67। হ্যাঁ, আমাদের টেম্পো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে 67। এখন যদি আমরা
মেট্রোনমটা চালু করে গানের সাথে প্লে করি, দেখি একই তালের মেট্রোনম বাজবে। দাও। আমার বায়ান্নতাস শেষ গানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। আচ্ছা, এখন তোমার গানের সাথে আমি একটা ড্রামস বসানোর চেষ্টা করি। আমি গাইতে থাকবো। তালে গাও, তালে গাও। মেট্রোনমটা মেট্রোনমটা ফিট করে দিই, মেট্রোনমটা ফিট করে, আমাদের মধ্যে মেট্রোনমে কিছু ভুল হয়েছে, আমি তো এই প্রতি ব্যান্ডার থেকে এরকম প্রত্যেকটা পয়েন্টে একটা করে পিক সিলেক্ট করে নিলাম আগে। এর সাথে একটা ক্ল্যাপ দেবো, ক্ল্যাপ দিয়ে স্ন্যাপ দেবো। তুমি আমার বায়ান্নতাস শেষ গানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। তুমি আমার বায়ান্নতাস শেষ গানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। সম্ভাবনার পিত্ত পিত্ত শেষ মুদ্রায় রাজি, কার ঘরে যাই কার তালি উড়ছে আলোর বাজি। তুমি আমার বায়ান্নতাস শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। আমি প্রায় বুঝে গেছি একটা প্যাটার্নটা। এখান থেকে আমি ভলিউম আপ ডাউন করতে পারবো, একদম ভলিউম বাড়ানো কমানো এই প্যানেল থেকে। আমি হাই হ্যাটের সাউন্ড কমিয়ে দিলাম। এখানে কি ক্ল্যাপ, হ্যাট, স্নেয়ার এগুলো আছে। আমি ইচ্ছা করে নতুন নতুন প্লাস বাটনে ক্লিক করে নতুন নতুন ইনস্ট্রুমেন্টও নিতে পারবো গানের সাথে। ইচ্ছা করলে রাফি ভাই, হ্যাঁ এখানে টাইম সিগনেচার নাই? হ্যাঁ এখানে মেইনলি 4/4 টাইম সিগনেচার। ও মানে ডিফল্ট পোর্টফোলিও হ্যাঁ থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ইনস্ট্রুমেন্ট পরে আসছি, আগে আমি কি ক্ল্যাপ, হ্যাট, স্নেয়ার এটা দিয়ে আমরা গানটা শুনি। আচ্ছা, এখানে পাশাপাশি ঘর কয়টা আছে? পাশাপাশি কয়টা? আর আমি ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবো, এই কয়টাতে যদি না হয় এরকম করলে ঘরগুলো বেড়ে যাবে। ও, চারটা করে। হ্যাঁ তুমি আমার বায়ান্নতাস শেষ দানেও আছি, আমি এখানে একটা ক্র্যাশ দেবো। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। সম্ভাবনার পিত্ত পিত্ত শেষ মুদ্রায় রাজি, কার ঘরে যায় কর তালি উড়ছে আলোর বাজি। তুমি আমার বায়ান্নতাস শেষ দানেও আছি, নিয়ে যাচ্ছি আমি এখানে। গাও গাও।
এক কাজে আশার ঘরে বাতি তুমি আমার বায়ান্নতার শেষ দাহে আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি তো এভাবে আমরা বুঝলাম যে প্যাটার্নের মাধ্যমে কিভাবে একটা বিট তৈরি করা যায়। আমি খুব ভালো বিট তৈরি করতে পারি না, শিখতে শিখতে হয়তো দেখা যাচ্ছে অনেক ভালো প্যাটার্নের মাধ্যমে করে। আমি প্যাটার্নে খুব একটা ভালো পারি না। প্যাটার্নে যখন আমরা একটা বিট তৈরি করব তখন সেটা আমরা ট্র্যাকে নিয়ে যেতে পারবো এইভাবে। শুধু সিম্পলি প্লেলিস্ট সিলেক্ট করবো প্যাটার্ন 1 এখান থেকে। আমি যেহেতু প্রথম প্যাটার্নে করছি, প্যাটার্ন যখন আমরা নতুন একটা প্যাটার্ন খুলবো তখন এটা কিন্তু নতুনভাবে চলে আসবে। তখন আমরা ধরা যাক যে এখানে আমরা নতুন প্যাটার্নে ক্র্যাশ দিলাম একটা, এখানে শুধু ক্র্যাশই দিলাম। আর আগের প্যাটার্ন যেটা সিলেক্ট করছিলাম প্যাটার্ন 1, যে এটাতে এরকম আছে, আগের প্যাটার্নটা দিলাম প্যাটার্ন 1, দুইটা দিলাম। তারপরে কন্ট্রোল দিয়ে উপরে চাকা ঘোরালে জুম হবে। নতুন একটু পরে আমি একটা ক্র্যাশ দিব, তখন আমরা প্যাটার্ন 2 সিলেক্ট করলাম, প্যাটার্ন 2 তে শুধু ক্র্যাশই আছে, ক্র্যাশটা দিলাম এখানে। এটার সাথে সাথে আগের প্যাটার্নটাও এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে ওইটা কপি হবে, আগের প্যাটার্নটাও দিলাম। অর্থাৎ তখন সাউন্ডটা এরকম। আমরা মোডটা চেঞ্জ করে নিব। আমি তো মোড আগেই বুঝাইছি যে কীভাবে প্যাটার্ন মোড থেকে সং মোডে যাব। এইভাবে আমরা ড্রামসটা তৈরি করতে পারি প্যাটার্নে। আর আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট দিন কিভাবে প্লে লিস্টের ড্রামসের এরকম প্যাটার্ন তৈরি করা যায় এবং পিয়ানো রোলে কিভাবে করা যায়, কারণ সেদিন আমি পিয়ানো রোল শেখাবো। পিয়ানো রোলের মাধ্যমে কিভাবে ড্রামস তৈরি করা যায় এবং প্লে লিস্টে এরকম এই যে সাউন্ড ফাইল কেটে কেটে নিয়ে এসে কিভাবে ড্রামস তৈরি করা যায় সেটা আমি শেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।